প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা রসায়নবিদ্যার যে এইচএস 2022কে লক্ষ্য করে যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা শুরু করেছিলাম, আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন অধ্যায়ের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেব। তো যেটা তোমাদের আগামী এইচএস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো শুরু করা যাক। প্রথমেই দেখো, একের দাগের যে প্রশ্নটি রয়েছে, তো প্রথমেই আমরা প্রশ্নের মান 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেইগুলো কিছু কিছু আলোচনা করছি। একের দাগের 1, ইথানল থেকে ইথাইল ক্লোরাইড প্রস্তুতিতে বিকারক রূপে থায়োলিন ক্লোরাইড সর্বাপেক্ষা উৎকৃষ্ট কেন? কেন আমরা থায়োনিল ক্লোরাইডকে ব্যবহার করব তার কারণ জানতে চেয়েছে। তো প্রথমেই আমরা কি করব, দেখো রিঅ্যাকশানটি লিখে দেব কিভাবে প্রস্তুত করি সেই রিঅ্যাকশান। ইথানল যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে। তো তাতে আমরা থায়োনিল ক্লোরাইড SOCl2 দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে আমরা ইথাইল ক্লোরাইড CH3 CH2Cl এবং SO2 গ্যাস এবং HCl গ্যাস উৎপন্ন হয়। তো এই যে বিক্রিয়াটি ঘটে, বিক্রিয়াটির নাম হচ্ছে ডার্জেন রিঅ্যাকশান। তো এই ডার্জেন রিঅ্যাকশানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইথানল থেকে ইথাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারি। এখানে থায়োনিল ক্লোরাইড ব্যবহৃত হয়। তো কি কারণে আমরা ব্যবহার করি তার কারণটি দেখো। ইথানল থেকে ইথাইল ক্লোরাইড প্রস্তুতিতে বিকারক রূপে থায়োনিল ক্লোরাইড সর্বাপেক্ষা উৎকৃষ্ট, কারণ বিক্রিয়ায় উৎপন্ন সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যে গ্যাস রূপে উৎপন্ন হয় তা কিন্তু বেরিয়ে যায়। ফলে বিক্রিয়ায় উৎপন্ন ইথাইল ক্লোরাইডকে সহজে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা যায় এবং বেশি পরিমাণ আমরা বিশুদ্ধ ইথাইল ক্লোরাইড পাই। এই কারণে কিন্তু থায়োনিল ক্লোরাইড আমরা ব্যবহার করি। এরপরে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নের সাথেই যে দ্বিতীয় প্রশ্ন, HI হাইড্রোজেনের আয়োডাইড এর সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এর দ্রুত বিক্রিয়া করার ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো, হাইড্রোজেন আয়োডাইড HI এর সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়ার ঊর্ধ্বক্রম হলো 1 ডিগ্রি অ্যালকোহল সব থেকে কম, 2 ডিগ্রি অ্যালকোহল মডারেট এবং 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি হবে। তো এইখানে আমরা একটি উদাহরণ নিয়ে নেব। যদি R অ্যালকাইল গ্রুপ হয় তাহলে ROH এবং HI SN1 এবং SN2 বিক্রিয়ার দ্বারা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। SN1 হতে পারে, SN2 হতে পারে, ঠিক আছে। তো এই বিক্রিয়ার দ্বারা আমরা অ্যালকিল আয়োডাইড উৎপন্ন করি এবং জল উৎপন্ন হয়। তো এখানে দেখতে পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN2 বিক্রিয়া হবে এবং 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN1 এবং SN2 দুটাই হবে, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN1 বিক্রিয়াটি বেশি পরিমাণ হয়। আমরা এইখানে যে কারণগুলো দেখেছি, যে সাবস্ট্রেটের স্ট্রাকচারের ওপর নির্ভর করে কিন্তু SN1 SN2 বিক্রিয়ার যে ক্রম সেটা কিন্তু আমরা দেখে এসেছি। ঠিক সেই কারণ অনুযায়ী কিন্তু এখানে 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল এবং তারপরে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এই যায়, অর্থাৎ এখানে হ্যালোজেনের অ্যাসিড যদি ফিক্সড একটা রয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যালকোহলের যে বিক্রিয়ার হার বা ক্রম যদি বলি দ্রুত কোনটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রমটি হবে। এরপরে দেখো, দ্বিতীয় প্রশ্নের প্রথম প্রশ্নটি, মিথাইল ব্রোমাইডের সাথে পৃথকভাবে ইথানলীয় KCN পটাশিয়াম সায়ানাইড এবং ইথানলীয় সিলভার সায়ানাইড এর বিক্রিয়ায় ভিন্ন জৈব যৌগ উৎপন্ন হয় কেন, কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে। তো প্রথমে আমরা বিক্রিয়াটি লিখে দেব। মিথাইল ব্রোমাইড ইথানলীয় KCN যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে মিথাইল সায়ানাইড আমরা পাই, এবং ইথানলীয় সিলভার সায়ানাইড যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। তো এইখানে দুটো প্রোডাক্ট কিন্তু আলাদা। তো সেই আলাদা প্রোডাক্ট হওয়ার কারণটা কি আমরা দেখে নেব।
দেখো সিএন মাইনাস আয়নটি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো সিএন মাইনাস আয়ন অর্থাৎ যেটা কেসিএল ভেঙে গিয়ে কেসিএন ভেঙে গিয়ে কে প্লাস এবং সিএন মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাছাড়া সিলভার সায়ানাইড ভেঙে গিয়ে যে এইচজি প্লাস এজি প্লাস এবং সিএন মাইনাস উৎপন্ন হয়। এই সায়ানাইড আয়নটি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তো কেসিএন যৌগটি অধিক আয়নীয় প্রকৃতি হওয়ার জন্য এটি সহজে কে প্লাস এবং সিএন মাইনাস আয়নে বিয়োজিত হয় এবং এর ফলে কার্বন পরমাণুটি নিউক্লিওফিলিক যে কেন্দ্র হিসেবে কাজ করবে। অর্থাৎ কার্বন যে পরমাণুটি রয়েছে তাতে কিন্তু নেগেটিভ চার্জ থাকবে এবং নেগেটিভ চার্জ দিয়ে কিন্তু প্রতিস্থাপন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটি ঘটবে এবং আমরা মিথাইল সায়ানাইড গঠন দেখতে পাই। অন্যদিকে যদি আমরা সিলভার সায়ানাইডের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে সিলভার সায়ানাইড সমযোজী চরিত্র বেশি হওয়ার জন্য এটি সহজে সিএন মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে না। ফলে এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুটি নিউক্লিওফিলিক কেন্দ্র হিসেবে কাজ করে এবং আইসোসায়ানাইড উৎপন্ন হয়। অর্থাৎ এখানে যে সিএন মাইনাস ঠিক আছে আয়নটি রয়েছে তার ক্ষেত্রে এখানে নাইট্রোজেনটি নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তখন কিন্তু আমরা আইসোসায়ানাইড পাবো, মিথাইল আইসোসায়ানাইড। বোঝা গেল? এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি, একটি নির্দিষ্ট অ্যালকোহলের সাথে এইচআই এইচবিআর এইচসিএল এর বিক্রিয়ার সঠিক ক্রম কী হবে? তো নির্দিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডগুলির সক্রিয়তা ক্রম এইচআই প্রথম হবে, তারপর এইচবিআর, তারপর এইচসিএল। তো এইখানে বিক্রিয়াটি ঘটে SN2 পাথওয়েতে সংগঠিত যদি হয় সেই ক্ষেত্রে এই ক্রমটি হবে। তো অবশ্যই ব্র্যাকেটে তোমরা লিখে দেবে বিক্রিয়াটি যদি SN2 পাথওয়েতে সংগঠিত হয়। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, ক্লোরোবেনজিন অপেক্ষা প্যারানাইট্রোবেনজিন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে কেন? এর কারণটি কি? তো দেখো ক্লোরিন মাইনাস আই এফেক্ট দ্বারা বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে হ্রাস ঘটায়, আবার প্লাস আর এফেক্ট দ্বারা ইলেকট্রন ঘনত্ব রেজোনেন্সের দ্বারা কিন্তু যে ক্লোরিনের যে লোন পেয়ার সেই রেজোনেন্সের দ্বারা কিন্তু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এখানে তোমার মাইনাস আই এফেক্টের পরিমাণটা কিন্তু প্লাস আর এফেক্টের থেকে বেশি হয়। তাই ক্লোরিন দ্বারা ইলেকট্রন আকর্ষী বল সিগমা কমপ্লেক্সকে অস্থায়ী করে, অর্থাৎ যে বেনজিন বলয়ের যে সিগমা কমপ্লেক্স তৈরি করবে সেটাকে কিন্তু অস্থায়ী করে দেবে, আনস্টেবল করে দেয়। কিন্তু অন্যদিকে প্যারা নাইট্রোবেনজিন NO2 গ্রুপ মাইনাস আর এফেক্টের সাহায্যে বেনজিন বলয়ের ঘনত্ব অর্থাৎ ইলেকট্রন ঘনত্বকে হ্রাস করে, ফলে নিউক্লিওফিলিক এর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে ওঠে এবং নিউক্লিওফাইল দ্বারা সহজে আক্রান্ত হয়। আবার নিউক্লিওফাইলের আক্রমণে উদ্ভূত অন্তর্বর্তী যৌগটি তথা কার্বো অ্যানায়ন NO2 গ্রুপ দ্বারা রেজোনেন্স স্টেবিলাইজ লাভ করবে। তো কিভাবে রেজোনেন্সটি হচ্ছে সেটা দেখে নাও। ঠিক আছে, তো এইখানে দেখো NO2 গ্রুপ তা কিন্তু রেজোনেন্সের দ্বারা যে কার্বন আয়ন তৈরি হলো সেই কার্বন আয়নটাকে স্টেবিলাইজ করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এই স্টেবিলাইজেশনটি কিন্তু আসবে না, যার জন্য প্যারা নাইট্রোক্লোরিন বেশি সক্রিয় হয়ে ওঠে। এরপর দেখো 2 প্রদত্ত হ্যালো অ্যালকেনগুলিকে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। এন প্রোপাইল ক্লোরাইড, টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, আইসোবিউটাইল ক্লোরাইড। তো হ্যালো অ্যালকেনগুলির স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রম হবে এন প্রোপাইল ক্লোরাইড বেশি হবে, তারপর আইসোবিউটাইল ক্লোরাইড, তারপর টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড। এর কারণটি কি? কারণ হচ্ছে শৃঙ্খল সংখ্যা বৃদ্ধি। কারণ শৃঙ্খল সংখ্যা বৃদ্ধির সঙ্গে অণুগুলি বেলনাকার থেকে ক্রমশ গোলাকার হতে থাকে, ফলে স্পর্শতলের ক্ষেত্রফল ক্রমশ কমতে থাকে। এর জন্য ভ্যান ডার ওয়াল ফোর্সের মানও কম হবে। জিনিসটা আরেকবার বলে দিই যে শৃঙ্খল যত বাড়ছে, অর্থাৎ টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে এই টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইডের ক্ষেত্রে
এইখানে কিন্তু তার শৃঙ্খল 3টি থাকছে, ফলে 3টি শৃঙ্খল থাকার জন্য এখানে শৃঙ্খল সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এর আকৃতিটি কিন্তু গোলাকার হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এন প্রোপাইল ক্লোরাইডের ক্ষেত্রে এর আকৃতিটি কিন্তু বেলনাকার থাকে, ফলে এদের গোলাকার যত হয়ে যাবে তাদের যে স্পর্শতলের ক্ষেত্রফল ক্রমশ কমতে থাকবে। বেলনাকারের ক্ষেত্রে বেশি পরিমাণ স্পর্শতল ছিল, কিন্তু যখন আমরা গোলাকার হয়ে যাচ্ছে তখন কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফল কমতে থাকবে, ফলে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস যে ফোর্স সেটা ক্রমশ কমবে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কমা মানে তাদের স্ফুটনাঙ্ক ক্রমশ কমতে থাকবে। এরপর 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, পদার্থ বিক্রিয়াটির ক্রিয়াকৌশল নির্দেশ করো। এখানে মিথাইল ক্লোরাইডকে জলীয় KOH দিয়ে হিট করলে বিক্রিয়াত পদার্থ শনাক্তকরণ করো। তো প্রশ্নটা তোমরা দেখে নিয়েছো, এবার উত্তরটা দেখো। তো মিথাইল ক্লোরাইডকে জলীয় KOH এবং হিট দিলে SN2 বিক্রিয়া সংগঠিত হয়, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয় SN2 পাথওয়েতে, ফলে আমরা এখানে পেয়ে যাব মিথানল। বিক্রিয়ার ক্রিয়াকৌশলের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে যে বেশটি কাজ করছে KOH ভেঙে গিয়ে K+OH-, এখানে OH- নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং যে মিথাইল ক্লোরাইডের যে সেন্টার কার্বন, সেই সেন্টার কার্বনে কিন্তু নিউক্লিওফাইলটি অ্যাটাক করবে ব্যাকসাইড অ্যাপ্রোচ করে, ঠিক আছে। তো ব্যাকসাইড অ্যাটাকের পর যে ট্রানজিশন স্টেট উৎপন্ন হয় এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তার পরবর্তী যে বিক্রিয়াত পদার্থ তা কিন্তু মিথানল, ঠিক আছে, এবং লিভিং গ্রুপ হিসেবে ক্লোরিন মাইনাস বেরিয়ে যাবে। ফলে এই বিক্রিয়াটি ঘটছে SN2 পাথওয়েতে, ঠিক আছে, SN2 পাথওয়েতে। এখানে নিউক্লিওফাইলের রিমুভ এবং নিউক্লিওফাইলের অ্যাটাক এবং লিভিং গ্রুপের রিমুভ দুটাই কিন্তু সাইমালটেনিয়াসলি একই স্টেপে ঘটছে। তাই বিক্রিয়ার হার হয়ে যায় সাবস্ট্রেট ইনটু এখানে নিউক্লিওফাইলের যে গাঢ়ত্ব তার গুণফলের সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ SN2 বিক্রিয়া কৌশলটি এইখানে সংগঠিত হচ্ছে, সাবস্টিটিউশন নিউক্লিওফাইল বায়োমলিকুলার পাথওয়ে। ওকে, এরপরে দেখো ইথাইল ব্রোমাইড থেকে ইথাইল আয়োডাইড কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তো বিকারক কী লাগবে, এখানে সোডিয়াম আয়োডাইড এবং অ্যাসিটোন যদি আমরা ব্যবহার করি তাহলে ব্রোমো ইথেন থেকে আমরা আয়োডো ইথেন পেয়ে যাব এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। 5 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইডকে আমরা KOH অ্যাকুয়াস এবং হিট দিই, সেই ক্ষেত্রে আমরা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং KBr উৎপন্ন হলো। বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, উদাহরণ, বিক্রিয়াটির ক্রিয়াকৌশল তীরচিহ্নের দ্বারা ব্যাখ্যা করতে বলেছে। তো এইখানে আমরা যদি বিক্রিয়াটি দেখি, বিক্রিয়াটির ক্ষেত্রে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড থেকে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে, এটা কিন্তু বিক্রিয়া SN2 পাথওয়ে অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফাইল ইউনিমলিকুলার পাথওয়েতে সংগঠিত হয়। তো বিক্রিয়ার ক্রিয়াকৌশলটি 2টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে দেখো, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড থেকে তোমার RDS স্টেপ অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ, স্লো স্টেপ, প্রথমে কার্বো ক্যাটায়ন উৎপন্ন হবে এবং দ্বিতীয় স্টেপে কিন্তু প্রথমে কার্বো ক্যাটায়ন উৎপন্ন হলো এবং লিভিং গ্রুপ হিসেবে Br- বেরিয়ে গেল। সেকেন্ড স্টেপে দেখো কার্বো ক্যাটায়নের নিউক্লিওফাইল কিন্তু অ্যাটাক করবে, এটা কিন্তু ফার্স্ট স্টেপ হবে, দ্রুত প্রক্রিয়া। তো অ্যাটাক করার পর এখানে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল পাই। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 2টো স্টেপে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে SN2 পাথওয়েতে এবং বিক্রিয়ার যদি হার দেখি তা কিন্তু কেবলমাত্র সাবস্ট্রেটের ওপরই নির্ভর করে। এখানে RDS স্টেপে কিন্তু লিভিং গ্রুপ নিউক্লিওফিলিকের কোনো কাজ নেই, তাই আমরা নিউক্লিওফিলিকের কনসেন্ট্রেশন নিচ্ছি না, তাই এটি SN1 পাথওয়েতে সংগঠিত হবে। ক্লিয়ার? এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, মিথাইল ক্লোরাইড অপেক্ষা যে ক্লোরোবেনজিন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অপেক্ষাকৃত বেশি নিষ্ক্রিয় কেন? এর কারণটা কি? কারণটি দেখো, ক্লোরোবেনজিন ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সের অংশগ্রহণ করে বলে ক্লোরিন এবং কার্বনের যে বন্ধন অর্থাৎ বেনজিনের যে কার্বন
যেটার সাথে ক্লোরিন যুক্ত আছে সেই বন্ধনটি কিন্তু কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। ফলে কার্বন ক্লোরিন বন্ধন অধিক শক্তিশালী হয়ে পড়ে এবং ক্লোরিন পরমাণুটি সহজে বলয় থেকে অপসারিত হতে চায় না, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিষ্ক্রিয় হয়ে যায়। অপরদিকে তোমার মিথাইল ক্লোরাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং অপেক্ষাকৃত বেশি সক্রিয় হয়, কারণ এই ক্ষেত্রে কোনো রকমের রেজোনেন্স হয় না। সেই রেজোনেন্স চিত্রটি তোমরা অবশ্যই দিয়ে দিবে। এখানে লোন পেয়ার কিন্তু এইখানে অ্যাটাক করবে, এখানে ডবল বন্ড উঠে যাবে। তীরচিহ্ন যেভাবে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো। এইখান থেকে সিগমা কমপ্লেক্স ফরমেশন করবে, আর আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং ক্লোরিনের মধ্যে একটা ডবল বন্ড ক্যারেক্টার সৃষ্টি হয়েছে, যার জন্য এখানে ক্লোরিন লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে। এই জন্যই কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় অপেক্ষাকৃত। এরপরে আসছি রূপান্তর। আয়োডোবেনজিন থেকে কিভাবে আমরা বাইফিনাইল উৎপন্ন করব তার রূপান্তর করতে বলেছে। তো এখানে দুটো আয়োডোবেনজিনকে যদি আমরা দুটি কপার এবং হিট দিই, সেই ক্ষেত্রে বাইফিনাইল আমরা পাবো। তো এই বিক্রিয়াটির নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া। বিক্রিয়াটির নাম দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ তোমাদের বিক্রিয়াটি যেন মাথায় থাকে। সাতের দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, বেনজিনকে যদি আমরা আয়রন চূর্ণ এবং ক্লোরিন দ্বারা বিক্রিয়া ঘটাই ক্লোরোবেনজিন পাই। তো এখানে আয়রনের ভূমিকাটা কী সেটা আমাদের লিখতে হবে। তারপরে রয়েছে হান্স ডিকার বিক্রিয়ার উদাহরণ এবং উর্জ-ফিটিক বিক্রিয়ার উদাহরণ। তো প্রথমের প্রশ্নটির আমরা উত্তর করে নিই। বেনজিনকে যদি আমরা আয়রন চূর্ণ এবং ক্লোরিন দ্বারা হ্যালোজিনেশন ঘটাই, হ্যালোজিনেশন ঘটালে এখানে আমরা ক্লোরোবেনজিন পেয়ে যাব। তো এখানে হ্যালোজিনেশন বিক্রিয়া একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আয়রন চূর্ণ ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কাঙ্ক্ষিত যে ফেরিক ক্লোরাইড, ঠিক আছে, ফেরিক হ্যালাইড বা ফেরিক ক্লোরাইড গঠন করে, যা লুইস অ্যাসিড হিসেবে ব্যবহৃত হয় এবং যা হ্যালোজেন বাহক হিসেবে এখানে কাজ করে। তো হ্যালোজেন বাহক হিসেবে কাজ করে এবং বেনজিন বলয়ে হ্যালোজেনের প্রতিস্থাপন ঘটায়, ঠিক আছে। এরপর আসছি হান্স ডিকার বিক্রিয়ার উদাহরণ। সিলভার লবণের অ্যারোমেটিক অ্যাসিডকে যদি আমরা নিই এবং ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা হিট করি, সেই ক্ষেত্রে আমরা অ্যারাইল ব্রোমাইড পাবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো এবং সিলভার ব্রোমাইডের অধক্ষেপ পাবো। তো এই বিক্রিয়াটিকে বলা হয় হান্স ডিকার বিক্রিয়া। তো হান্স ডিকার বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা এখানে দিয়েছি তোমাদের মনে রাখার জন্য, এটা না লিখলেও চলবে। হান্স ডিকার বিক্রিয়ায় একটি কার্বন কমে যাবে কিন্তু, ঠিক আছে। এখানে দেখো কার্বন ছিল একটা, এখানে কিন্তু কার্বনটি নেই, অর্থাৎ কার্বন সংখ্যা কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপর উর্জ-ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় উদাহরণ দেখো, ব্রোমোবেনজিনকে যদি আমরা ইথাইল ব্রোমাইড দ্বারা এবং সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথারের প্রেজেন্সে যদি আমরা বিক্রিয়াটি ঘটাই, সেই ক্ষেত্রে ইথাইল বেনজিন আমরা পাবো। এটা হয়ে যাবে উর্জ-ফিটিক বিক্রিয়া। 8 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, ক্লোরোবেনজিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN1 না SN2 ক্রিয়া কৌশল ঘটে, যুক্তি দাও। উত্তর লিখে দেবে, সাধারণত ক্লোরোবেনজিন SN1 SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ ক্লোরিন এবং বেনজিন বলয়ের মধ্যে রেজোনেন্সের দ্বারা বেনজিন বলয়ের কার্বন এবং ক্লোরিনের দ্বিবন্ধন গঠন করে, ফলে লিভিং গ্রুপ হিসেবে Cl- উৎপন্ন হয় না। যদি বিক্রিয়াটি কিছু শর্তে সম্পন্ন করা হয়, সেই ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া SN2 পাথওয়েতে সংঘটিত হবে, কারণ ব্যাকসাইডে যে অ্যাটাক ঘটবে SN2 এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু স্টেরিক্যালি ক্রাউডেড হয়ে যায়, ফলে SN2 হবে না, SN1-এ হতে হয়, ঠিক আছে। এবং সেটা কিছু শর্তের ওপর নির্ভর করবে। এরপরে আসছি বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে। প্রোপেনকে আমরা NBS এবং যে সূর্যালোক ও পারপ্রাইভ বা পার অক্সাইড যদি দিয়ে আমরা পার অ্যাসিড দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে কি উৎপন্ন হবে, বিক্রিয়াত পদার্থ।
তো এখানে দেখো প্রোপিনকে যদি আমরা NBS অর্থাৎ এন ব্রোমোসাক্সিনামাইড, NBS এর চিত্রটা দিয়ে দিয়েছি, এন ব্রোমোসাক্সিনামাইড, একে যদি আমরা সূর্যালোক এবং তোমার হচ্ছে পারাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে দেখবে এইখানে যে মিথাইল গ্রুপটি আছে তার একটি হাইড্রোজেন অপসারিত হয়ে সেইখানে ব্রোমিন প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, তো আমাদের উৎপন্ন হবে 3-ব্রোমোপ্রোপিন অর্থাৎ অ্যালকাইল ব্রোমাইড। এই বিক্রিয়াটির নাম হলো উলফ জিগলার ব্রোমিনেশন। বিক্রিয়াটির নামটাও মনে রাখবে, তাতে করে তোমাদের এই প্রশ্নটি মনে রাখার সুবিধা হবে। 9 দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো একটা যৌগ দেওয়া আছে, তার RS নোমেনক্লেচার করতে বলেছে। তো এইখানে প্রথমে আমাদের কি করতে হবে, যে গ্রুপগুলো রয়েছে CIP নিয়ম অনুযায়ী তাদের ক্রম একটা সাজিয়ে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি OH প্রথমেই থাকবে, তারপর ইথাইল গ্রুপ, তারপর মিথাইল গ্রুপ, তারপর হাইড্রোজেন। এগুলোকে ABC করে আমরা দাগ দিয়ে দিলাম। তো এরপর আমরা ডিকে যদি স্থির ধরে রেখে যদি ABC এর মধ্যে আমরা ঘূর্ণন ঘটাই বা A থেকে B থেকে C যাই, তাহলে আমরা দেখব যেটা ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই হচ্ছে। কিন্তু এখানে মাথায় রাখবে, এখানে 4 কিন্তু 4 গ্রুপ যেটা রয়েছে সেটা কিন্তু ফ্রন্ট পজিশনে রয়েছে। 4 ব্যাক হলে পজিটিভ হতো, ক্লকওয়াইজ হলে আর হতো, কিন্তু এটা 4 ফ্রন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সামনের দিকে হয়ে যাচ্ছে 4 ফ্রন্ট। সেই ক্ষেত্রে কিন্তু ক্লকওয়াইজ হলে তার উল্টোটা হবে S হবে। তাহলে এর নামকরণ হয়ে যাবে IUPAC S2 হাইড্রোক্সি বিউটেন, এটা হচ্ছে IUPAC নেম। ক্লিয়ার? এরপরে আসছি নিউ পেন্টাইল অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়া ঘটিয়ে নিউ পেন্টাইল ক্লোরাইড পাওয়া যায় কি? যুক্তিসহ লিখো। তো উত্তরটা দেখে নাও। নিউ পেন্টাইল অ্যালকোহলকে যদি আমরা HCl এর সাথে বিক্রিয়া ঘটাই, প্রথমেই এখানে যে OH আছে সেই OH কিন্তু H এর সাথে যুক্ত হয়ে OH2+ হয়ে যাবে, যেটা পরবর্তীতে জল হিসেবে বেরিয়ে যায়, ফলে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, তো এই যে কার্বোক্যাটায়নটি তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটি স্টেবিলিটি নির্ভর করে কিন্তু প্রোডাক্ট হবে। তো প্রথমেই যে কার্বোক্যাটায়নটি উৎপন্ন হলো সেটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিন্তু কম স্থায়ী, লেস স্টেবল। কিন্তু এতে যদি মিথাইল গ্রুপ একটা কিন্তু মাইগ্রেট করে যাওয়ার পর এখানে যে কার্বোক্যাটায়নটি উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা অধিক স্থায়ী। তো যেটা কম স্থায়ী সেই ক্ষেত্রে প্রোডাক্টটা হয় না, একদম মাইনর হয়ে যাবে, তো এই প্রোডাক্টটা হবে না 1 ডিগ্রির ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে যদি ক্লোরিনটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটা পাবো মুখ্য প্রোডাক্ট হিসেবে। তো সেই একই রকমভাবে যদি ক্লোরিন এইখানে অ্যাটাক করে, ঠিক আছে, ক্যাটায়নে, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 2-chloro-2-মিথাইল বিউটেন, যেটা মুখ্য বিক্রিয়াত পদার্থ। ঠিক আছে, যেটা আমাদের উৎপন্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে নিউ পেন্টাইল ক্লোরাইড কিন্তু উৎপন্ন হচ্ছে না। বোঝা গেল? তো নিউ পেন্টাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে না, তাহলে আমরা কি লিখে দেব, যে এই বিক্রিয়াতে অর্থাৎ নিউ পেন্টাইল অ্যালকোহল থেকে HCl এর বিক্রিয়া ঘটিয়ে নিউ পেন্টাইল ক্লোরাইড পাওয়া যাবে না। তো পাওয়া যদি যায়, একদম কম পার্সেন্টেজ পাওয়া যাবে। ক্লিয়ার? তারপরে দেখো 10 দাগে যে প্রশ্নটি রয়েছে, যৌগটি দেওয়া আছে DL গঠন দেখাতে বলেছে। তো এটা তো গ্লিসারালডিহাইড, তো গ্লিসারালডিহাইডে ডি গ্লিসারালডিহাইড করে দেবে এবং L গ্লিসারালডিহাইড করে দেবে। ডি কেন হচ্ছে, দেখো OHটা কিন্তু ডান দিকে রয়েছে তাই ডি, এবং OH যদি বাম দিকে থাকে সেই ক্ষেত্রে L। এটা তো তোমাদের করানো হয়েছে, যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে দেখে নেবে। দ্বিতীয় যেটা রয়েছে, দেখো নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে A থেকে D পর্যন্ত যৌগগুলির সংকেত লিখতে বলেছে। তো প্রথমেই যেটা রয়েছে, দেখো ক্লোরোবেনজিন, তাতে আমরা CH3COCl এবং হিট এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে আমরা বিক্রিয়া ঘটাবো। সেই ক্ষেত্রে আমরা অর্থোক্লোরো যে অ্যাসিটোফেনল পাবো এবং প্যারাক্লোরো অ্যাসিটোফেনল পাবো। তো এই বিক্রিয়াটিতে ক্ষেত্রে প্যারা এবং অর্থ দুটো প্রোডাক্টই আমরা পাচ্ছি, এবং একটিকে A ধরলে অপরটিকে B ধরবে।
ঠিক আছে। বিক্রিয়াটির নাম হবে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে, যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরবো, বা যদি এটাকে আমরা বি ধরি এটাকে এ ধরবো। ঠিক আছে, এখানে মেজর মাইনর প্রোডাক্ট কিন্তু বলা নেই, তাই আমরা যে কোনো একটা ধরতে পারি। তো আমরা প্রথমে এটিকে ধরে নিচ্ছি, অর্থোক্লোরো অ্যাসিটোফেনল এ এবং প্যারাক্লোরো অ্যাসিটোফেনলকে আমরা বি ধরে নিচ্ছি। দ্বিতীয় যেটা রয়েছে দেখো, সিলভার অ্যাসিডের একে যদি আমরা আয়োডিন এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে রিফ্লাক্স করি সেক্ষেত্রে সি প্রোডাক্ট উৎপন্ন হবে। তো সি প্রোডাক্টটা কি? সি প্রোডাক্টটা হবে মিথাইল আয়োডাইড। ঠিক আছে, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে যায়, ফলে একটি কার্বন সংখ্যা এইখানে কমে যাচ্ছে। তারপরে সি এর যে প্রশ্নটি রয়েছে দেখো, ইথাইল ক্লোরাইডকে যদি আমরা সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিটন দিয়ে আমরা বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে ইথাইল ব্রোমাইড আমরা পাই, ইথাইল আয়োডাইড পাই, আয়োডাইড। ঠিক আছে, তো এই বিক্রিয়াটির নাম হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন বিক্রিয়া। বিক্রিয়াটির নাম হলো ফ্র্যাঙ্কেনস্টাইন বিক্রিয়া। 11 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, নিম্নলিখিত বিক্রিয়া দুটিতে উৎপন্ন জৈব যৌগের গঠন সংকেত লিখো। তো প্রথমেই আমরা এখানে ইথানলীয় কেওএইচ এবং দ্বিতীয় ক্ষেত্রে জলীয় কেওএইচ দিয়েছি। দুটি কি ধরনের বিক্রিয়ার উদাহরণ তা লিখো। তো উত্তরটি আমরা লিখে দেব। দেখো, যদি আমরা ইথানলীয় কেওএইচ দিই সেই ক্ষেত্রে এখানে এলিমিনেশন ঘটবে, অর্থাৎ অপনয়ন বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, এখানে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, হাইড্রোজেন আর সিএল বেরিয়ে যাবে, ফলে এখান থেকে HCl বেরিয়ে যায়, আর এইখানে একটা ডবল বন্ড হয়ে যাবে কার্বনের মধ্যে। তো আমরা পেয়ে যাব বিউট 1 যেটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন। দ্বিতীয় ক্ষেত্রে জলীয় যদি কেওএইচ দিই সেই ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখব, অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখব। এইখানে OH এর পরিবর্তে নিউক্লিওফাইল হিসেবে Cl এর পরিবর্তে নিউক্লিওফাইল হিসেবে OH প্রতিস্থাপিত হয় এবং প্রোপানল আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, R2 বিউটানলের গঠন অঙ্কন করো। তো এইখানে আমরা আগে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে দিলাম A, B, C এবং D। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 গ্রুপ যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাক পজিশনে রয়েছে, তাহলে ব্যাক রুল আমরা লাগিয়ে দেব। তো ঘূর্ণনটা কিভাবে করব? A থেকে B, B থেকে C, A থেকে B, B থেকে C করলাম। তো এটা ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাই এটি R হবে। পজিটিভ রুল, 4 ব্যাক, তাই এটি R হবে। তো R2 বিউটানলের গঠন এটা হয়ে যাবে। ক্লিয়ার? এরপর 12 দাগের যেটা রয়েছে দেখো, 12-1 যৌগটির RS নামকরণ করো। তো গ্রুপগুলোর প্রাধান্যর ক্রম আমরা লিখে দেবো। OH প্রথম, তারপর COOH, তারপরে হচ্ছে CH3, তারপর হচ্ছে H। ক্লিয়ার? সবচেয়ে কম প্রাধান্য গ্রুপটি অনুভূমিক রেখায় অবস্থান করেছে, এটা কিন্তু মাথায় রাখবে। সব থেকে কম প্রাধান্য অর্থাৎ হাইড্রোজেন সেটা কিন্তু অনুভূমিক রেখায় অবস্থান করেছে। তো অনুভূমিক রেখায় যদি অবস্থান করে কম প্রাধান্য গ্রুপটি, তাহলে সেই ক্ষেত্রে ক্লকওয়াইজ যদি ঘূর্ণন হয় সেটা কিন্তু আর হবে না, S হয়ে যাবে। ঠিক আছে, আর যদি উল্লম্ব অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ক্লকওয়াইজ সেটা আরই হবে। তো এখানে দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ হচ্ছে এবং সবচেয়ে কম প্রাধান্য গ্রুপটি অনুভূমিক রয়েছে, তাই A থেকে B, B থেকে C যদি আমরা ঘূর্ণন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব ক্লকওয়াইজ, যা হচ্ছে উল্টোটা হবে S, অর্থাৎ S2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এর পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, SN2 বিক্রিয়ার সক্রিয়তা বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। তো এখানে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলে রাখি, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি সব থেকে বেশি হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি এটি, তারপর 2 ডিগ্রি এটি, তারপর 3 ডিগ্রি হচ্ছে এটি। তো ক্রমটাও হয়ে যাবে এটি। ওকে, আশা করি এটার আর কোনো সমস্যা নেই। এরপরে দেখো দ্বিতীয়, ব্রোমোবেনজিনকে আমরা যদি
ম্যাগনেসিয়াম ইথার এবং D2O দিয়ে বিক্রিয়া ঘটায় সেক্ষেত্রে কি প্রোডাক্ট আসবে। ব্রোমো বেনজিনকে যদি ম্যাগনেসিয়াম আর ইথার দিয়ে আমরা বিক্রিয়া ঘটাই গ্রিগনার যৌগ উৎপন্ন হয় এবং গ্রিগনার যৌগটিতে যদি আমরা D2O দিই সেই ক্ষেত্রে ডিটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যাবে একটি হাইড্রোজেনের পরিবর্তে। ক্লিয়ার? এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পদার্থ বিক্রিয়ার বিক্রিয়াত গঠন লিখো। ক্লোরোবেনজিনকে যদি আমরা গাঢ় H2SO4 দিয়ে হিট করি সেই ক্ষেত্রে প্যারাক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড যেটা মেজর প্রোডাক্ট অর্থাৎ মুখ্য প্রোডাক্ট এবং অর্থোক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড যেটা হবে মাইনর প্রোডাক্ট। তারপরের প্রশ্নটি দেখো, পদার্থ যৌগ দুটির মধ্যে কোনটির SN2 বিক্রিয়া দ্রুততর যুক্তি দাও। তো এখানে প্রথমের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রথম যেটা আয়োডিন যুক্ত আছে অ্যালকিল গ্রুপের সাথে সেটার ক্ষেত্রে আমরা SN2 বিক্রিয়া আর যেটা ক্লোরিন যুক্ত আছে অ্যালকিল গ্রুপের সাথে অপেক্ষা কিন্তু দ্রুত হয়ে যাবে। কারণ কি, কার্বন আর আয়োডিনের বন্ধন বিয়োজন এনথালপি কার্বন ক্লোরিন এর বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা কম হয়, ফলে CI বন্ধন সহজে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার জন্যই লিভিং গ্রুপটি লিভ করবে বিক্রিয়া থেকে ফলে সহজে এবং SN2 বিক্রিয়াটি দ্রুত ঘটাবে। এরপরে দেখো ফ্রেয়নগুলির একটি ক্ষতিকারক পরিবেশগত ক্রিয়া লেখো। ফ্রেয়নগুলি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে বিনষ্ট করে। এরপর কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর আমরা দেখে নেব যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই 1 ক্লোরোপ্রোপেন থেকে 2 ক্লোরোপ্রোপেন কিভাবে করব। 1 ক্লোরোপ্রোপেন থেকে 2 ক্লোরোপ্রোপেন করতে গেলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 573 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। এরপর দ্বিতীয়, ক্লোরোবেনজিন থেকে ফেনল কিভাবে করব। ক্লোরোবেনজিনকে আমরা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 350 ডিগ্রি সি উষ্ণতা এবং 300 ATM চাপে যদি উত্তপ্ত করি সেই ক্ষেত্রে আমরা সোডিয়াম ফেনক্সাইড পাবো। সোডিয়াম ফেনক্সাইডকে আবার যদি লঘু HCl দ্বারা যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমরা ফেনল পেয়ে যাব। 3 নম্বর দেখো, ইথাইল আয়োডাইড থেকে ইথেন কিভাবে পাওয়া যায়। ইথাইল আয়োডাইডকে জিঙ্ক কপার যুগ্ম জলীয় ইথানল দিয়ে যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমরা ইথেন পেয়ে যাই। এরপর আসছি বেনজিন থেকে ক্লোরোবেনজিন কিভাবে পাবো। বেনজিন থেকে ক্লোরোবেনজিন পাওয়ার জন্য আমরা কিন্তু ফিডেল-ক্র্যাফ অ্যালকাইলেশনটি দেখব। ফিডেল-ক্র্যাফ অ্যালকাইলেশন না, বেনজিনকে যদি আমরা ক্লোরিন এবং অনার্দ্র FeCl3 দ্বারা যদি বিক্রিয়া ঘটাই ক্লোরোবেনজিন পাবো। ইথানল থেকে আমরা ইথিন কিভাবে পাবো। ইথানলকে রেড ফসফরাস ব্রোমিন দ্বারা যদি বিক্রিয়া ঘটায় তাহলে ইথাইল ব্রোমাইড পাই এবং তারপর যদি অ্যালকোহলীয় KOH দিই তাহলে এখানে এলিমিনেশন বিক্রিয়া ঘটে যায় এবং ইথিন পাবো। 6 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, ক্লোরোবেনজিনকে যদি আমরা বিক্রিয়া ঘটাই Cl3CCHO এবং কনসেন্ট্রেশন H2SO4 দিয়ে তাহলে আমরা কিন্তু DDT পাবো। ঠিক আছে, DDT বলতে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, এই সংকেতটি ভালো করে একটু দেখে রাখবে, বিগত সালেও পড়েছে। এরপরে দেখো টলুইন থেকে প্যারা ব্রোমো টলুইন কিভাবে পাওয়া যায়। টলুইনকে যদি আমরা H2SO4 SO3 দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু যে প্যারা সালফোনিক গ্রুপ প্যারা পজিশনে যুক্ত হয়ে যাবে টলুইনের। তারপর তাকে যদি আমরা ব্রোমিন এবং আয়রন দ্বারা ট্রিট করি সেই ক্ষেত্রে কিন্তু SO3H এর পোর্শনে কিন্তু ব্রোমিন প্রতিস্থাপিত হয়ে যায়, প্যারা ব্রোমো টলুইন উৎপন্ন করে। 8 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, এখানে এই বিক্রিয়াটির ক্ষেত্রে AB কি হবে। AB দেখো এইখানে যদি আমরা এই দুটোর মধ্যে বিক্রিয়া ঘটাই তাহলে দেখবে এইখানে এই পোর্শন ক্লোরিনের স্থানটি থাকবে না, এইখানে তোমাদের
এই পোর্শনটি যুক্ত হয়ে যাবে। তোমাদের রিঅ্যাকশন মেকানিজম নেই তাই এটা ডিটেলসে বলছি না। তো এই পোর্শনটা এখানে যুক্ত হয়ে যায় এবং ক্লোরিনটি এইখানে যুক্ত হয়ে যায় ইথাইল ক্লোরাইড এবং এখানে হচ্ছে আমাদের CH3 COOH CH2 CH3। তারপরে দেখো প্রশ্নটি রয়েছে তো এখানে শুষ্ক ইথার এবং ইপোক্সাইডের সাথে বিক্রিয়াটি কিভাবে ঘটবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন। তো শুষ্ক ইথার এবং অ্যাসিডিফিকেশন যদি করি H3O+ দ্বারা, সেই ক্ষেত্রে কিন্তু এই পোর্শনটিতে এইখানে এইটি খুলে যাবে, মাইনাস হয়ে যায়, ঠিক আছে, আর এটা হচ্ছে প্লাস হবে, এইখান থেকে এটা অ্যাটাক করবে, করে গিয়ে এইখানে উৎপন্ন হবে ফিনাইল CH2CH2O MgBr। তারপরে অ্যাসিডিফিকেশন যদি করি আমাদের কিন্তু এখানে অ্যালকোহল উৎপন্ন হবে, ঠিক আছে। 10-এর দাগে যে প্রশ্নটি রয়েছে আজকের শেষ প্রশ্ন, এখানে মিথাইল ক্লোরাইড KCN যদি দিই আমরা মিথাইল সায়ানাইড পাবো। তারপর তাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা হাইড্রোজেনেশন ঘটাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইমারি অ্যামিন পাবো। তো প্রাইমারি অ্যামিনকে যদি আমরা ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় KOH দিই সেই ক্ষেত্রে আইসোসায়ানাইড আমরা পেয়ে যাব, ইথাইল আইসোসায়ানাইড। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তোমাদের হ্যালো অ্যালকেনের প্রশ্ন। আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখেছো। পুরো ভিডিওটা দেখলেও তোমরা উপকৃত হবে এবং পরবর্তী দিনে আরও একটু নতুন অধ্যায় নিয়ে আমরা হাজির হব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।